একদিকে আমেরিকা রাশিয়ার জাহাজ আটকাচ্ছে, ওদিকে রাশিয়া পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে, আবার আমেরিকা একের পর এক আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে যা ঘটছে তা দেখে বেশ গুলিয়ে দেওয়ার মতো মনে হওয়াই তো স্বাভাবিক। কিন্তু যদি বলি এই সব ঘটনার পেছনে একটা অন্য খেলা চলছে, একটা গোপন যুক্তি, চলুন এই ব্যাপারটায় আজ একটু গভীরে গিয়ে দেখি। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে যে মানুষটি, তার মানসিকতা বুঝতে হলে চলুন তার একটা কথা শোনা যাক। সূত্র অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলছেন, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বলার জন্যে আমার নিজের জ্ঞানই যথেষ্ট। মানে বোঝাই যাচ্ছে যে প্রতিষ্ঠিত নিয়মকানুন হয়তো আর খাটবে না। এই একটা কথাই কিন্তু পরের ঘটনাগুলোর জন্য স্টেজ তৈরি করে দেয়। তো চলুন আমাদের বিশ্লেষণের প্রথম পর্বে চাই, যেখানে আমরা সেই সব বিভ্রান্তিকর হুমকি আর পদক্ষেপগুলো দেখব যা সারা বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে এবং অনেককে ধাঁধায় ফেলে দিয়েছে। একবার দেখুন ঘটনাগুলো। একদিকে আমেরিকান নেভির রাশিয়ার একটা তেল ট্যাঙ্কার আটক করে ফেলল, আর তার জবাবে সাথে সাথে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক যুদ্ধের হুমকি চলে এলো। আবার দেখুন আমেরিকা ইউনেস্কোর মতো ৬৬টা আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের নাম তুলে নিচ্ছে, আর ভারতের মতো বন্ধু দেশের উপর বিশাল ট্যাক্স বসানোর হুমকি দিচ্ছে। প্রথমবার দেখলে মনে হবে এসব কি হচ্ছে, এসবের তো কোনো মানেই হয় না, তাই না? একদম খামখেয়ালি ব্যাপার মনে হচ্ছে। এই সব হুমকির মধ্যে ভারতের জন্য সবচেয়ে সরাসরি আর চিন্তার কারণ ছিল ওই বিশাল শুল্ক বা ট্যারিফ বসানোর হুমকিটা। এটা ভারতের অর্থনীতির জন্য একটা বিরাট ধাক্কা হতে পারত। ৫০০%। হ্যাঁ, ঠিকই দেখছেন। এটাই ছিল ভারতের উপর চাপানোর জন্য প্রস্তাবিত সর্বোচ্চ ট্যারিফের পরিমাণ। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা অর্থনৈতিক অস্ত্র। এমন একটা অস্ত্র যা ভারতের রপ্তানিকে এক মুহূর্তে শেষ করে দিতে পারত। আচ্ছা, এর আসল প্রভাবটা ঠিক কী হতো? চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন ভারতে তৈরি একটা জিনিসের দাম আমেরিকায় ১০০ টাকা। এবার ৫০০% ট্যারিফ চাপানোর পর ওই একই জিনিসের দাম গিয়ে দাঁড়াতো ৬০০ টাকায়। ভাবুন একবার, এই অমচন দাম বাড়ার ফলে আমেরিকার বাজারে ভারতের কোনো জিনিস আর বিক্রি হতো না। সোজা কথায় ভারতের পুরো রপ্তানি শিল্পটাই বসে যেত। কিন্তু এখানেই গল্পটা একটা দারুণ মোড় নিচ্ছে। সূত্রগুলো বলছে এই ঘটনাগুলো বাইরে থেকে দেখতে যতটা এলোমেলো মনে হচ্ছে, ভেতর থেকে ব্যাপারটা হয়তো ততটা এলোমেলো নয়। তাহলে কি এর আড়ালে অন্য কোনো ভূরাজনৈতিক খেলা চলছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। যা ঘটছে তা কি শুধুই বিশৃঙ্খলা, নাকি এই আপাত বিশৃঙ্খলার আড়ালে একটা গভীর কোনো কৌশল কাজ করছে? চলুন এবার সমস্যাটা থেকে বেরিয়ে এর সম্ভাব্য ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা দেখুন, এখানেই সেই ব্যাখ্যার মূল কথাটা বলা আছে। সূত্র অনুযায়ী আমেরিকার এই পদক্ষেপগুলো, তা সেই ইচ্ছে করে হোক বা অনিচ্ছাকৃতভাবে, ব্রিক্স জোটকে আরও শক্তিশালী করে তুলছে, আর উল্টো দিকে আমেরিকার নিজের প্রভাব সারা বিশ্বে কমে যাচ্ছে। মানে এই বিশৃঙ্খলাই আসলে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে সাহায্য করছে, যেখানে আমেরিকার একাধিপত্য আর থাকছে না। এই নতুন পরিস্থিতিতে ভারত কিন্তু হাত গুটিয়ে বসে নেই। চলুন পরের অংশে দেখি ভারত কিভাবে এই ভূরাজনৈতিক খেলায় একটা বড় স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে উঠে আসছে। ভারত মূলত দুটো বড় পদক্ষেপ নিচ্ছে। এক, ট্রেড ডাইভার্ট করা, মানে আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে রত্নের মতো দামি জিনিসগুলো নতুন নতুন দেশের কাছে বিক্রি করা। আর ২ নম্বর, এবং এটাই সবথেকে গুরুত্বপূর্ণ, ডলারকে পুরোপুরি সাইড করে দেওয়া। মানে এখন থেকে বেশিরভাগ ট্রেড হবে স্থানীয় মুদ্রায়, ডলারে নয়। আচ্ছা, এই ডলার ছাড়া বাণিজ্যটা সম্ভব হচ্ছে কিভাবে? এর পেছনে আছে ভোস্টো অ্যাকাউন্ট নামের একটা সিস্টেম। জিনিসটা খুব সহজ। ধরুন ভারত ইউএর কোনো ব্যাংকে ভারতীয় রুপিতে একটা অ্যাকাউন্ট খুলল, আর ইউএ ভারতের কোনো ব্যাংকে তাদের মুদ্রা দিরহামে একটা অ্যাকাউন্ট খুলল। ব্যাস, এবার দুজন ডলারকে মাঝখান থেকে সরিয়ে দিয়ে সরাসরি রুপি আর দিরহামে লেনদেন করতে পারবে। ডিডলারাইজেশনের এটাই হলো আসল চাবিকাঠি। আর ভারতের এই কৌশলটা যে কতটা বড় আকারে চলছে তা এই স্লাইডটা দেখলেই বোঝা যায়। ভারতের মধ্যেই ২২টারও বেশি দেশের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য চুক্তি করে ফেলেছে। আর এই লিস্টে শুধু ছোট দেশ নয়, ইউএই, রাশিয়া, জার্মানি, সিঙ্গাপুরের মতো বড় বড় অর্থনৈতিক শক্তিও আছে। তার মানে এটা শুধু আমেরিকার হুমকির জবাবে একটা সাময়িক পদক্ষেপ নয়, এটা একটা সুচিন্তিত প্ল্যান যা দিয়ে একটা নতুন বাণিজ্য ব্যবস্থার ভিত তৈরি হচ্ছে। চলুন এবার একটু বড় ছবিটা দেখি। এই সব কিছুর ফলে গোটা বিশ্বে ক্ষমতার ভারসাম্যটা কিভাবে বদলে যাচ্ছে, সেটাই এই ধাঁধার শেষ অংশ। আমরা আসলে একটা গ্লোবাল ট্রেড সিস্টেমের বিরাট পরিবর্তন চোখের সামনে দেখতে পাচ্ছি।
পুরনো সিস্টেমে সবকিছু ছিল আমেরিকাকে কেন্দ্র করে আর ডলার ছিল রাজা, কিন্তু নতুন সিস্টেমে ক্ষমতাটা ভাগ হয়ে যাচ্ছে। আঞ্চলিক পার্টনাররা শক্তিশালী হচ্ছে আর স্থানীয় মুদ্রায় ব্যবসা বাড়ছে। এমনকি ন্যাটো বা ইইউ এর মতো পুরনো পশ্চিমা জোটের মধ্যেও এখন ফাটল দেখা যাচ্ছে। এই বিশ্বজুড়ে এত অনিশ্চয়তার মধ্যেও ভারত এই বছরের জন্য তাদের জিডিপি বৃদ্ধির একটা পূর্বাভাস দিয়েছে, 7.4%। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ভারতের আত্মবিশ্বাসের একটা বড়সড় প্রতীক। আর এই ঘোষণার টাইমিংটা খেয়াল করুন, এটা খুবই ইন্টারেস্টিং। ঠিক যখন আমেরিকা 500% ট্যারিফের হুমকি দিচ্ছে, সেই সময় ভারত এই হাই গ্রোথ ফোরকাস্টটা সামনে আনছে। এর উদ্দেশ্য একটাই, দেশি বিদেশি বিনিয়োগকারীদের এই মেসেজটা দেওয়া যে ভারতের প্ল্যান কাজ করছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা কিন্তু ইকোনমিক স্টেটক্রাফটের একটা দারুণ উদাহরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে যা ছিল শুধুই বিশৃঙ্খলা, তার ভেতর দিয়েই ক্ষমতার একটা বিরাট পরিবর্তন ঘটে যাচ্ছে। আর এটাই আমাদের একটা শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ক্ষমতার এই নতুন খেলায় নতুন নিয়মগুলো তাহলে লিখবে কে? এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু আগামী কয়েক দশকের বিশ্ব রাজনীতি নির্ভর করবে।